নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগতম। আপনার সাথে আছি আমি পর্ণদীপ, আর আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করি। আজ 18ই অক্টোবর 2021-এর ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। আজকে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে আমরা ইউএনএইচআরসির সম্পর্কে একটু আলোচনা করব। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট রিসেন্ট নিউজ এটা ছিল, এবং দ্রাস আমাদের যে কোল্ডেস্ট প্লেস ভারতবর্ষের মধ্যে, সেই দ্রাস সম্পর্কেও একটু আলোচনা করব, কারণ এই লোকেশনটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবারে। চলুন শুরু করা যাক। আজকের যে প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেটা সত্য নাদেলা সম্পর্কে। তো সত্য নাদেলা গেটস সিকে প্রহ্লাদ অ্যাওয়ার্ড ফর বিজনেস সাস্টেনেবিলিটি লিডারশিপ। তো বিজনেস সাস্টেনেবিলিটি লিডারশিপের জন্য সত্য নাদেলা সিকে প্রহ্লাদ অ্যাওয়ার্ড জিতলেন। তো এই যে তিনি অ্যাওয়ার্ডটা জিতলেন, পরীক্ষার জন্য এটা মোটেই ইম্পর্টেন্ট নয়। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই সত্য নাদেলার নামটা। তো এই সত্য নাদেলা হচ্ছেন মাইক্রোসফটের সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার অফ মাইক্রোসফট কোম্পানি। এটাই শুধুমাত্র অনলাইনের একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোনো পরীক্ষায় কিন্তু যখন তখন জিজ্ঞাসা করা হতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডব্লিউপি থেকে শুরু করে ডব্লিউবিসিএস প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। রিপিট করছি, সত্য নাদেলা তিনি হচ্ছেন সিইও অফ মাইক্রোসফট, এবং এটাই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট দেখব, ওয়ার্ল্ড ফুড ডে 2021 16 অক্টোবর পালন করা হলো। তো প্রতি বছর 16ই অক্টোবর ওয়ার্ল্ড ফুড ডে বা বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়। আর FAO ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন কিন্তু এই ইনিশিয়েটিভটা নিয়েছে। মনে রাখবেন, FAO ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এটা ইউনাইটেড নেশনসের একটি অর্গানাইজেশন। আর এই যে FAO এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? রোমে রয়েছে FAO এর হেডকোয়ার্টার বা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। আর ওয়ার্ল্ড ফুড ডে ওয়াজ এস্টাবলিশ ইন নভেম্বর 1979। তো 1979 প্রথম ওয়ার্ল্ড ফুড ডে পালন করা হয়। নেক্সট দেখব, ইন্ডিয়া স্লিপ টু 101 র্যাঙ্ক ইন গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স। তো গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক 101-এ চলে গেছে। 116টা কান্ট্রির মধ্যে 2021 ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হয়েছে কত? 101। খুবই বাজে অবস্থা, খুবই খারাপ কন্ডিশান। ভারতের থেকে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল কিন্তু এগিয়ে। ইভেন বাংলাদেশ কিন্তু এখন সমস্ত ইন্ডেক্সে, ইজ অফ ডুইং বিজনেস, তারপরে এই যে দেখতে পেলেন গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, এছাড়াও যে জিডিপির যে ইন্ডেক্সগুলো, সেখানে কিন্তু বাংলাদেশ খুবই ইমপ্রুভ করছে। এখানে আবার দেখতে পাচ্ছেন 18 কান্ট্রি, চায়না, ব্রাজিল, কুয়েত, এরাও কিন্তু এই যে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতকে ক্রস করে গেছে, ভারতের ওপরে রয়েছে। অর্থাৎ 116টা কান্ট্রির মধ্যে ভারতের র্যাঙ্ক 101, মানে ভারতের অবস্থা খুবই খারাপ ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে। খুবই ইম্পর্টেন্ট একটি তথ্য এবং খুবই ইম্পর্টেন্ট একটি কারেন্ট অ্যাফেয়ার্স, পরীক্ষায় কিন্তু অবশ্যই আসবে। স্পেশালি এসএসসি, ডব্লিউপিএসসি বা ডব্লিউপি এই টাইপের পরীক্ষায় এই টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করা হয় বেশি। নেক্সট দেখব, ইন্দো ইউএস জয়েন্ট ট্রেনিং এক্সারসাইজ এক্স যুদ্ধ অভ্যাস 2021 কমেন্স ইন আলাস্কা। তো আলাস্কাতে ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে যুদ্ধ অভ্যাস 2021 এটা কিন্তু অনুষ্ঠিত হলো। তো এখানে একটা অনলাইনারি কোশ্চেন রয়েছে, যে যুদ্ধ অভ্যাস ভারত এবং কোন দেশের মিলিটারির মধ্যে কন্ডাক্ট হয়। তো যুদ্ধ অভ্যাস এটা ভারত এবং ইউএস বা ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার আর্মি বা বলতে পারেন মিলিটারির মধ্যেই কিন্তু কন্ডাক্ট হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কারেন্ট অ্যাফেয়ার্স। এটা হলো কোথায়? আলাস্কাতে। নেক্সট দেখবো আমরা, যেটা একটু আগে বলছিলাম, ইউএনএইচআরসি সম্পর্কে একটু জানবো। তো এখানে কি বলছে? ইন্ডিয়া গেটস রিইলেক্টেড টু ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল। ইউএনএইচআরসি এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল। তো ইন্ডিয়া কিন্তু আবার রিইলেক্ট হলো ইউনাইটেড নেশনস হিউম্যান রাইট কাউন্সিলে 6 বারের জন্য, এবং মেজরিটির সাথে। এখানে বলছে, বিসাইডস দ্য ইউএস হ্যাজ অলসো জয়েন্ড মোর দ্যান 3 ইয়ার্স আফটার দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কুইট দ্য ইউএনএইচআরসি। এখানে ব্যাকগ্রাউন্ড দেখুন, হিউম্যান রাইটস কাউন্সিল ক্যান্ডিডেটস আর ইলেক্টেড ইন জিওগ্রাফিক্যাল গ্রুপস অফ এনশিওর ইভেন রিপ্রেজেন্টেশন। জিওগ্রাফিক্যাল গ্রুপের যে রিপ্রেজেন্টেশন, তার বেসিসে কিন্তু এই যে ইউএনএইচআরসিতে এখানে মেম্বাররা নিযুক্ত হন। আর ইউএনএইচআরসি সম্পর্কে জেনে নিন। এখানে ইউএনএইচআরসির ফুল ফর্ম তো একটু আগে বললাম, ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল। আর এটা রিকনস্টিটিউট ফ্রম ইটস প্রিডিসেসর অর্গানাইজেশন দ্য ইউএন কমিশন অন হিউম্যান রাইটস। তো ইউনাইটেড নেশনস কমিশন অন হিউম্যান রাইটস থেকেই
তৈরি টু হেল্প ওভারকাম দ্য ক্রেডিবিলিটি ডেফিসিট অফ দ্য প্রিভিয়াস অর্গানাইজেশন। তো প্রিভিয়াস অর্গানাইজেশনে কিছু ক্রেডিবিলিটি ডেফিসিট ছিল, তো সেগুলো পূরণ করার জন্যই কিন্তু ইউএনএইচআরসি এটা তৈরি। দেখুন, ক্রেডিবিলিটি কথার অর্থ অ্যাকচুয়ালি বাংলা অর্থ তো আমার মনে পড়ছে না, তবে আমি ক্রেডিবিলিটি ব্যাপারটা বুঝেই বলছি। ধরুন আপনি একজন আইএএস অফিসার হলেন, আপনি একজন আইএএস অফিসার এবং আপনার কাছে কিন্তু বা আপনি কিন্তু সাধারণ মানুষের কাছে ক্রেডিবল কোনো একটা স্কিম ইমপ্লিমেন্টেশনের জন্য। তো এই ব্যাপারটাই হচ্ছে ক্রেডিবিলিটি। তো এই যে ক্রেডিবিলিটি ডেফিসিট ছিল আগের যে অর্গানাইজেশন ইউনাইটেড নেশনস কমিশন অন হিউম্যান রাইটস, তো সেই জন্য এখানে কিন্তু সেটা চেঞ্জ করে ইউএনএইচআরসি বা ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিলে পরিণত করা হয়েছে। তো এর হেডকোয়ার্টার দেখুন, এর হেডকোয়ার্টার রয়েছে জেনেভা, সুইজারল্যান্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে রাখুন, পরীক্ষায় কিন্তু আসে, যে কোনো পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হয়। ইউএনএইচআরসি এর হেডকোয়ার্টার রয়েছে কোথায়? জেনেভা, সুইজারল্যান্ডে। নেক্সট এর কম্পোজিশন, ইউএনএইচআরসি টোটাল 47টা মেম্বার নিয়ে গঠিত। বলছে দ্য ইউএনএইচআরসি হ্যাজ 47 মেম্বার্স সার্ভিং অ্যাট এনি টাইম উইথ ইলেকশন হেল্ড টু ফিল আপ সিটস এভরি ইয়ার বেসড অন অ্যালোকেশন অফ রিজিয়ান, যেগুলো অর্থাৎ নির্দিষ্ট এরিয়া তার অ্যালোকেশনের উপর বেস করে, জিওগ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের উপর বেস করে কিন্তু প্রতি বছরের ইলেকশন হয় এবং এখানে 47টা মেম্বার সার্ভ করে। আর ইচ ইলেক্টেড মেম্বার সার্ভ করে টার্ম অফ 3 ইয়ার্স। আর প্রত্যেক ইলেক্টেড মেম্বার, যেমন ধরুন ভারত রিইলেক্ট হলো, তো এর মেম্বার কিন্তু 3 বছর সার্ভ করবে। আর এখানে কান্ট্রিজ আর ডিসঅ্যালাউড ফ্রম অকুপাইং এ সিট ফর মোর দ্যান 2 কনজিকিউটিভ টার্মস। নেক্সট দেখুন, এখানে ফাংশন বলছে দ্য ইউএনএইচআরসি পাসেস নন বাইন্ডিং রেজলিউশন অন হিউম্যান রাইটস ইস্যু। অর্থাৎ হিউম্যান রাইটস ইস্যু যদি কখনও কোথাও দেখা যায়, তাহলে কিন্তু এই যে ইউএনএইচআরসি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো এই হচ্ছে ইউএনএইচআরসি টোটাল কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এখান থেকে জাস্ট মনে রাখবেন ইউএনএইচআরসির ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল। এর প্যারেন্ট অর্গানাইজেশন কী ছিল? ইউএন কমিশন অন হিউম্যান রাইটস। এর হেডকোয়ার্টার কী ছিল? কী আছে? সুইজারল্যান্ড, জেনেভা, ইম্পর্টেন্ট। আর তার সাথে কতগুলো মেম্বার? 47 মেম্বার। আর 3 বছরের জন্য একটা করে কান্ট্রি নিযুক্ত হয় একটা রিজিয়ন বেসডে, এবং বলতে পারেন এটাকে একটা নির্দিষ্ট এরিয়া সিট অ্যালোকেশনের মাধ্যমে, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের মাধ্যমে। আর ফাংশন নন বাইন্ডিং রেজলিউশন হিউম্যান রাইটস, অর্থাৎ হিউম্যান রাইটসের উপর যদি কখনো ভায়োলেশন হয়, সেখানে কিন্তু ইউএনএইচআরসি এরা কাজ করবে। নেক্সট দেখব ওয়েলথ রিডিস্ট্রিবিউশন কাউন্সিল। পরীক্ষায় ডিরেক্টলি অনলাইনে চলে আসবে। ওয়েলথ রিডিস্ট্রিবিউশন কাউন্সিল কোন দেশ চালু করলো? কারেক্ট আনসার হবে জাপান। এখানে আরেকটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স চলে আসছে যে জাপানের প্রাইম মিনিস্টারের নাম কি? জাপানের বর্তমান যে প্রাইম মিনিস্টার, দুবার চেঞ্জ হয়ে গেল। জাপানের বর্তমান প্রাইম মিনিস্টারের নাম ফুমিও কিশিদা। জাপানের বর্তমান প্রাইম মিনিস্টারের নাম ফুমিও কিশিদা। তিনিই কিন্তু এই যে ওয়েলথ রিডিস্ট্রিবিউশন কাউন্সিল এটা চালু করলেন। তো সবার মধ্যে যাতে প্রপার্টি সমানভাবে বিভাজিত হয়ে যায়, তার মানে কিন্তু এই নয় একজনের কাছ থেকে প্রপার্টি বা সম্পত্তি ছিনিয়ে আরেকজনকে দিয়ে দেওয়া হবে। এই যে ওয়েলথ রিডিস্ট্রিবিউশন কাউন্সিল, এটা যাদের কাছে প্রপার্টি বা সম্পত্তি তুলনামূলক কম বা যাদের কাছে বেশি, সেটা নিয়ে একটু ব্যালেন্স করার চেষ্টা করবে। আর এর কম্পোজিশন বলছে দেখুন, এখানে উইল কম্প্রাইজ এ মিক্স অফ মিনিস্টার অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ ফ্রম দ্য প্রাইভেট সেক্টর। প্রাইভেট সেক্টর থেকেও যেমন মেম্বার নেওয়া হবে, তেমন মিনিস্টার থেকেও মেম্বার নেওয়া হবে। আর এখানে 7 প্রাইভেট সেক্টর মেম্বার্স মহিলা হতে হবে, মনে রাখবেন। তো অনলাইনের হিসেবে ইম্পর্ট্যান্ট ওয়েলথ রিডিস্ট্রিবিউশন কমিশন, এটা কিন্তু জাপান তৈরি করছে। এখানে দ্রাস কেন ইম্পর্ট্যান্ট, তার আগে জেনে নিন দ্রাসকে কী বলা হয়। ফার্স্ট অফ অল সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, দ্রাস ইজ নোন অ্যাজ দ্য গেটওয়ে অফ লাদাখ। লাদাখের যে গেটওয়ে, সেটাকে তার নাম হচ্ছে দ্রাস। আর এখানে আরেকটা ইম্পর্টেন্সই রয়েছে দ্রাসের, কারণ দ্রাস হলো ভারতের সবচেয়ে শীতলতম স্থান। লাদাখের দ্রাস ভারতের সবচেয়ে শীতলতম স্থান। তো এটা কেন এবার ইম্পর্টেন্ট? প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ সেলিব্রেটেড দ্য অকেশন অফ দুশেরা উইথ সোলজার্স অফ ইন্ডিয়ান আর্মি ইন কার্গিল দ্রাস এরিয়া। তো কার্গিলের দ্রাস এরিয়া আপনারা জানেন লাদাখ খুবই উচ্চতম এরিয়া, এবং এখানে কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মি পাহারা দেয়, বিএসএফ পাহারা দেয়। কিন্তু ইন্ডিয়ান আর্মিকে সম্মান জানানোর জন্য, ইন্ডিয়ান আর্মিকে আরও উদ্বুদ্ধ করার জন্য আমাদের যে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, তিনি দুশেরা সেলিব্রেট করলেন ইন্ডিয়ান আর্মিদের সাথে কার্গিলের দ্রাস এরিয়াতে। তো এই জন্যই কিন্তু এটা ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে, পরীক্ষায় খুবই ইম্পর্ট্যান্ট। এটা ডিরেক্টলি জিজ্ঞাসা করা হতে পারে দ্রাস কোথায় রয়েছে, কোন রাজ্যে আছে বা কোন ইউনিয়ন টেরিটরিতে রয়েছে। এখানে বলছি ইট ইজ ওয়ান অফ দ্য কোল্ডেস্ট প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার টেম্পারেচার ক্যান ড্রপ টু লেস দ্যান -40 ডিগ্রি। আর এখানে সিচুয়েটেড বিটুইন দ্য জোজিলা পাস অ্যান্ড কার্গিল টাউন। আর এই যে দ্রাস কোথায় অবস্থিত?
জোজিলা পাস এবং কার্গিল টাউনের মধ্যে দ্য অ্যাভারেজ টেম্পারেচার ইন দ্যাশ রেঞ্জ টু লেস দ্যান -20 ডিগ্রি সেন্টিগ্রেড। -20 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু এখানকার অ্যাভারেজ টেম্পারেচার, যেখানে আমাদের নর্মাল টেম্পারেচার 20 থেকে 25 বা 25-এর ওপরেই থাকে মোটামুটি সারা বছরের অ্যাভারেজ। আর এখানে দেখতে পাচ্ছেন জোজিলা পাস এবং কার্গিল টাউনের মধ্যেই দ্রাস অবস্থা, এবং এখানে অ্যাভারেজ টেম্পারেচার -20 ডিগ্রি, এবং সেখানে শীতকালে কিন্তু -40 ডিগ্রিও টেম্পারেচার এসে যায়। তো এই হচ্ছে আজকের ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডেইলি এই ধরনের ভিডিও পেতে চান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।